দেখো, আজ আমাদের যে টপিকটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কোহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব। শিশু বিকাশ সম্পর্কিত আমরা যে তত্ত্বগুলো দেখে এসেছি, আমরা পিয়াজের তত্ত্ব পড়েছি। ইনি পিয়াজেরই শিষ্য, ঠিক আছে। কোহলবার্গ পিয়াজের যে তত্ত্ব ছিল সেটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, সেগুলো আগের দিন হয়েছে। আজকে আমরা দেখব নৈতিক বিকাশের তত্ত্ব। দেখো, প্রথম টার্মটার মধ্যেই পাচ্ছি নৈতিকতা। বিষয়টা অ্যাকচুয়ালি কি? নৈতিকতা মানে কোনো কিছু যে ভুল না ঠিক এইটা বিচার করার যে নীতি, এটাই কিন্তু হচ্ছে নৈতিকতা। কোনো বিষয়কে যদি মনে হয় যে এটা ঠিক বা ভুল বা ভালো বা মন্দ, এই যে নীতিটা, এইটাকে আমরা বলবো নৈতিকতা। আর নৈতিকতার বিকাশ বলতে কি বুঝবো? যখন এই নৈতিকতার পরিবর্তনগুলো বা ব্যক্তির যে বিচারকরণের যে ক্ষমতা, সেইটার বিকাশকে আমরা বলবো নৈতিক বিকাশ। তাই নৈতিকতা বলতে কি বললাম? যে ব্যক্তির কোনো কিছু একটি পরিস্থিতিতে যদি পড়ে যায় ব্যক্তি, সেটা খারাপ না সেটা ভালো, বা ঠিক না সেটা ভুল, এইটাকে বিচার করার যে ক্ষমতা বা এই যে বিচার করার যে নীতি, তাকেই বলবো আমরা কিন্তু নৈতিকতা। আর এই যে ক্ষমতার যে বিকাশ, অর্থাৎ নৈতিক ক্ষমতার যে বিকাশ, তাকেই বলবো আমরা নৈতিক বিকাশ। মানে তোমার কাছে যদি আমি কোনো একটা ঘটনাকে দিয়ে দেই, একটা বাচ্চা ছেলে প্রচন্ড ক্ষুধার্ত ছিল, সে দোকান থেকে একটা রুটি, খুব অল্প বয়সী বাচ্চা, সে হয়তো পয়সা কি বা টাকা কি তার মূল্য তার সম্পর্কে অত ধারণা নেই, চুরি কোনটাকে বলে, কোনটাকে বাধ্য মানে পরিস্থিতির শিকার হয়ে খেতে হয়েছে, এইগুলো সম্পর্কে তার ধারণা নেই। একটা ছোট বাচ্চা, একটা 6 বছরের বাচ্চা প্রচন্ড ক্ষুধার্ত, সে কারো দোকান থেকে একটা রুটি নিয়ে নিয়েছে। এটা ঠিক না ভুল, এই যে বিচার করার ক্ষমতাটা, সেইটাকেই বলছি আমরা নৈতিকতা। সেটা একটা বাচ্চা, কেন একটা সামান্য অন্য লোক পরিস্থিতি, আমরা দেখব বিভিন্ন রকমের ডেলিমা রয়েছে, যেখানে সব জায়গায় হিঞ্জের ডেলিমা গুরুত্বপূর্ণ। আসবো তত্ত্বের আগে। তো যে বিষয়টা বলছিলাম, যে একটা শিশু যদি কোনো একটা পরিস্থিতির মধ্যে ভুল কাজ করে ফেলে, যেটা আমাদের মনে হচ্ছে ভুল, তার কাছে তো নয়, কারণ আমরা সমাজ দ্বারা কি বলবো প্রভাবিত একটা সমাজবদ্ধ জীব। কিন্তু সে তো আর সমাজ বুঝে না। সমাজ, আমরা নীতি তৈরি করেছি সমাজের, সমাজের নীতি কিন্তু আমাদের প্রয়োজনে অনেক নীতি বহিষ্কার হয়েছে, অনেক নীতি সংযোজন হয়েছে, অনেক নীতির পরিবর্তন হয়েছে। তাহলে সেই শিশুর মধ্যে সমাজ সম্পর্কিত যে ধারণা ছিল না, তাহলে সে ক্ষুধার্ত, তার কাছে একটা রুটি ছিল, সে খেয়ে নিয়েছে। এবারে এটা যে একটা অন্য শিশুকে জিজ্ঞাসা করে এটা ঠিক করেছে না ভুল করেছে, সে একরকম বলবে। যদি এটা মাঝ বয়সী কোনো শিশুদেরকে, যারা 10, 11, 12 বছর, তারা এক ধরনের কথা বলবে। আবার যদি যারা 20, 22 বছর বা 21 বছর, তারা কিন্তু একটা বিবেক বোধের কথা বলবে, যে শিশুটা খুব ক্ষুধার্ত ছিল, তাই সে হয়তো খাওয়ার জন্য এটা চুরি করে ফেলেছে, সে তো চুরি জানেই না কি। তাহলে এই যে তার ক্ষমতাটা যে কোনো ব্যক্তির হতে পারে, যে নৈতিক যে দিকগুলো যেগুলো আমাদের সমাজে তথাকথিত ভালো বা মন্দ, সেগুলোকে বিচার করার যে ক্ষমতা, তাকেই কিন্তু আমরা স্যার স্যার বোর্ডটা হ্যাঁ, কোনো দেখা যাচ্ছে না, বোর্ডটা দেখা যাচ্ছে না। কিন্তু আমার কাছে তো বোর্ড শো করছে স্যার। না, এখানে আসছে না। বাকিটা দেখতে পাচ্ছো তোমরা? বাকিরা একটু বলবে। না না স্যার, দেখা যায় নাই। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখা আমি যাচ্ছে আমার স্যার। তো আরেকটা মোবাইলে আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। না না স্যার, আপনাদের দেখা হয়তো দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কে একটু স্লো আছে, কারণ আমি তো দুটো মোবাইলে ওপেন করেছি, আমার ল্যাপটপ এবং মোবাইল। আমার যে মোবাইলে সেখানে সুন্দর শো করছে, রেকর্ডিং করছি আমি, শো করছে। আচ্ছা বলো তো তোমার এটাই কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শো করছে এখন। আমি এখনো এখন স্লাইড চেঞ্জই করিনি এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম স্লাইড চেঞ্জ করেছো, আমি দেখতে পাচ্ছি না। না হ্যাঁ না 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 ঠিক না আছে। না, স্লাইড আগে আমি এর ইন্ট্রোডাকশনের ব্যাপারটা একটু বলছি আর কি। তো একটা শিশু, সে এই যে একটা কাজ করে ফেলেছে, আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের কিন্তু যুক্তি বিভিন্ন রকমের হতে পারে। তাহলে কোনো একটি পরিস্থিতিতে করা কাজ, সেটা ঠিক না ভুল বা ভালো না মন্দ,
এটা যে বিচার করার ক্ষমতা বা এটা উচিত ছিল না অনুচিত ছিল, এই যে ক্ষমতাটা, তাকে আমরা বলছি নৈতিকতা। এবং এই নৈতিকতার যে পরিবর্তন বা এই নৈতিকতার যে বিকাশ বা এই বিচারকরণের ক্ষমতার যে বিকাশ, তাকেই কিন্তু আমরা নৈতিক বিকাশ বলবো। ঠিক আছে, তাকেই কিন্তু আমরা নৈতিক বিকাশ বলবো। এরপরে এই জায়গাতে আমরা দেখিয়েছি যে আমরা নৈতিকতা যখন পড়ি, দুটো টার্ম আমাদের কাছে খুব আসে, একটা হচ্ছে এথিক্স এবং আরেকটা হচ্ছে মোরাল। দুটো বিষয় কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, দুটোকেই বাংলায় নৈতিকতা বলে, কিন্তু এথিক্সটা কি আর নৈতিকতা কি বা মোরালটা কি, এইটা সম্পর্কে একটু কিন্তু আমাদের ধারণা থাকা উচিত। যেটা এথিক্স, সেটা হচ্ছে আমাদের সমাজের যে বাহ্যিক রুল গুলো রয়েছে, যেগুলো কিন্তু পরিবেশ পরিবর্তনে আলাদাও হতে পারে বা আলাদা হয়। কিন্তু যেটা মোরালিটি বা মোরাল, সেটা হচ্ছে একটা মানুষের পার্সোনাল প্রিন্সিপাল বা তার নিজের ব্যক্তিগত কিছু নীতি। যেমন কোনো কিছুকে একটা ভালো বা খারাপ বলবো আমি আমার নিজের বিবেক থেকে যখন বলবো, সেটা হচ্ছে মোরাল। আর সমাজের যে বিভিন্ন পদ্ধতি আছে, সমাজের যে বিভিন্ন নীতি আছে, সেখান থেকে যখন আমি বলবো, সেটাকে বলবো এথিক্স। অর্থাৎ এথিক্স এবং মোরাল দুটোই সেম। একটা হচ্ছে সমাজের তৈরি করা কিছু নীতি দ্বারা, আরেকটা আমার নিজস্ব কিছু নীতি দ্বারা। তাহলে মোরালটা কিন্তু অনেক ব্রডার কনসেপ্ট, এটাকে চেঞ্জ করা যায় না, কারণ প্রত্যেকের নিজস্ব একটা বিবেক বোধ রয়েছে, সেটা প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা। এই মোরালিটি বা মোরাল, এটাকে আমরা চেঞ্জ করতে পারি না, এটা রেয়ারলি চেঞ্জ হয়। কোন একটা বাচ্চার যদি মোরাল ডেভেলপমেন্ট খুব ভালো হয়ে থাকে, সেটা পরিবেশ দ্বারা প্রভাবিত হবে না, সে পরিবেশের ঊর্ধ্বে গিয়েও কাজ করবে। আমরা যখন কোহলারের যে লাস্ট কোহলবার্গের লাস্ট তত্ত্বের দিকে দেখব, সেখানে দেখব এখানে ব্যক্তি সমাজের যে চিন্তা ভাবনা বা সমাজের যে নীতি, তার ঊর্ধ্বে গিয়েও কাজ করে। রাষ্ট্রের যে নীতি নিয়ম কানুন, তার ঊর্ধ্বে গিয়েও কাজ করার চেষ্টা করে কিন্তু। কেমন? তাহলে এথিক্স এবং মোরাল, এই দুটো বিষয় সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে, কোহলবার্গের যে এই তত্ত্বটা তিনি কি বিষয়গুলোর উপর নির্ভর করে দিয়েছেন, সেই জায়গাটা, অর্থাৎ কোহলবার্গের যে তত্ত্ব, তার মূল ধারণাটা কি। কোহলবার্গ, লরেন্স কোহলবার্গ 1958 সালে কিন্তু তার এই তত্ত্বটা দিয়েছিল। উনি কিন্তু যে জিন পিয়াজে বা জিন পিয়াজের বা পিয়াগের যেটাই বলি না কেন, তার শিষ্য ছিল। যে জিন পিয়াজে সে কি তত্ত্ব, যে জ্ঞানমূলক বিকাশ, সেই জ্ঞানমূলক বিকাশের যে ধারণা, তার থেকেই কিন্তু উদ্ভূত হয়ে বা সেটাকেই ভিত্তি হিসাবে ধরে কিন্তু এই তত্ত্বটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই তত্ত্ব দেওয়ার সময় উনি অনেকগুলো ডেলিমা বা নৈতিক দ্বন্দ্বের কথা ভাবনা চিন্তা করেছিলেন, এবং সেই দ্বন্দ্বগুলো বিভিন্ন বয়সের শিশুদের কাছে উপস্থাপন করে দেয়। যেমন একটু আগে আমি তোমাদেরকে একটা পাউরুটির কথা বললাম, যে একটা বাচ্চা খুবই ক্ষুধার্ত, 5-7 বছরের বাচ্চা, যার তখনও কিন্তু সমাজের নিয়ম নীতি কি তার জানাই, সেই সম্পর্কে কিন্তু সে দিয়েছে, মনে হয়েছে রুটিটা সে নিয়ে নিয়েছে, কিন্তু তার কাছে সেটা ভুল না ঠিক সেটা তার বিচার করার ক্ষমতা নেই। কিন্তু তুমি যদি একটা ছোট বাচ্চা হয়ে থেকে শুরু করে বিভিন্ন সময়ের মানুষদেরকে এটা দাও, তারা কিন্তু বিভিন্ন রকমের কথা বলবে। কেউ বলবে না খিদে পেয়েছে, ঠিক আছে, কেউ বলবে না না ভুল করেছে, তোমাদের নিজেরই মনে হতে পারে অনেকের। কিন্তু যে এজে আছো, সে যে ক্ষেত্রে কোথাও একটা নৈতিক বিকাশ, যেটা ইউনিভার্সাল, মানে যেখানে মোরালিটি কাজ করবে, যে না স্যার এটা ঠিকই আছে, খুব একটা প্রবলেম নেই, ক্ষুধার্ত বাচ্চা রুটিই তো একটা খেয়েছে। তো এই রকমই কোহলবার্গের একটা ডেলিমা হচ্ছে বা নৈতিক দ্বন্দ্ব হচ্ছে হিঞ্জের ডেলিমা বা হাইঞ্জের ডেলিমা। এইটা বিষয়টা কি, এই ডেলিমাটা খুব একটা ইন্টারেস্টিং গল্প ইউরোপিয়ান কান্ট্রির। এক্ষেত্রে দেখা যায় হিঞ্জ বলে একজন মানুষ, তার স্ত্রী, সে হচ্ছে একটি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। সে বিভিন্ন জায়গায়
ডাক্তার করেছে, ওষুধ করেছে, সে কোনো মতেই সুস্থ হচ্ছে না। তখন একজন ডাক্তারের কাছে যায়, তিনি বলেন যে একজন বিজ্ঞানীর ঠিকানা দেয়, এনার কাছে এই ক্যান্সারের একমাত্র ওষুধ রয়েছে, তোমার স্ত্রী কিন্তু এই ওষুধ গ্রহণ করলে বা সেবন করলে সেরে যেতেও পারে বা সেরে যাবে, এরকম একটা কথা বলে। এ তখন রীতিমতো ওই যে বিজ্ঞানী তার কাছে গিয়েছে, বিজ্ঞানীকে বলছে যে এরকম এরকম, হ্যাঁ বিজ্ঞানী বলছে হ্যাঁ আমার কাছে ওষুধ আছে, আমি দিব, সুস্থ হয়ে যাবে। তো এই ওষুধটা যখন দামের কথা বলে, যে পরিমাণ দামের কথা বলে, হিঞ্জের কাছে কিন্তু ছিল না। তখন সে কি করে, পালিয়ে আসে তখন ওষুধ না পেয়ে, এবং তার বিভিন্ন আত্মীয় পরিজন যারা যারা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, সবার কাছেই কিছু কিছু করে পয়সা ধার করে। কিন্তু বিজ্ঞানী যে পরিমাণ টাকার কথা বলেছিল সেই পরিমাণ টাকা কিন্তু তার জমা হয়নি, মানে কিছুটা পরিমাণ কম থাকে। তখন সে বিজ্ঞানীর কাছে যায় এবং প্রার্থনা করে যে আমাকে দিয়ে দিন, আমার স্ত্রী এটা রাখুন, যদি আরো বাড়তি হয় আমি পরবর্তীকালে দিয়ে যাব, এরকম কিছু একটা ঘটনা। কিন্তু বিজ্ঞানী সেটা দেননি। হিঞ্জ স্ত্রীকে বাঁচানোর জন্য রাত্রিবেলা ল্যাবরেটরি ভেঙে সেই ওষুধটি নিয়ে আসে এবং তার স্ত্রীকে দেন, এবং সেই থেকে তার স্ত্রী সুস্থ হয়ে যায়। তাহলে হিঞ্জ এই যে চুরিটা করেছে, এটা কতটা সঠিক করেছে বা কতটা ভুল করেছে, এইটা বিভিন্ন বাচ্চাদের কাছে, তিনি বিভিন্ন বয়সের বাচ্চাদের কাছে তুলে ধরে। এবারে বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন রকমের উত্তর দিয়েছে, সেটাকেই তিনি তিনটে স্টেজে ভাগ করে দিয়েছেন বা তিনটে লেভেলে ভাগ করে দিয়েছেন। আর সেই লেভেলগুলোকে ছটা টোটাল স্তর বা স্টেজে, মানে প্রথমের গুলোকে লেভেল বা পর্যায় বলছে, তিনটা প্রধান প্রধান, আর এই তিনটাকে প্রত্যেকটাকে দুটো দুটো পার্টে ভাগ করেছে, দিয়ে করে দিয়েছে কি টোটাল ছটা স্টেজ। এই ছটা স্টেজের শিশুরা কেমন হয়ে থাকে, এই ছটা স্টেজের শিশুদের কেমন ধরনের উত্তর প্রদান হয়ে থাকে, সেগুলোই এই স্তরের মধ্যে লেখা আছে। প্রথমের যে স্তরটা, সেটা যে প্রাক সংস্কারমূলক স্তর, এটাকে আমরা প্রি কনভেনশনাল লেভেল বলি। প্রি কনভেনশনাল লেভেল বা পাক সংস্কার নীতিবোধের স্তর বলে থাকি। এই স্তরটা বিভিন্ন বইতে বিভিন্ন আছে, মোটামুটি আমরা ওই রকম 10 বছরের কাছাকাছি ধরতে পারি, কিছু বই 7ও দিতে পারে। এখানে কিন্তু কোহলবার্গ বিশেষ একটা নির্দিষ্ট বয়সের কথা কিন্তু বলেনি, মোটামুটি বলেছে শিশুদের কথা বলেছেন। তো এই সময়টাকে দুটো পার্টে ভাগ করেছিল, একটাকে বলছে সামঞ্জস্যহীন নীতিবোধ, যেখানে শাস্তি এবং বাধকতা কিন্তু থাকে। আরেকটাকে বলেছেন ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ, যেখানে কোনো কিছু ক্ষেত্রে ভালো বা খারাপ হওয়া এরকম বিষয়গুলো থাকে, যে এখানে আমার নিজের স্বার্থটাকে আমরা দেখি। এরকম কিছু কিছু দেখবে, ছোট ছোট বাচ্চা আছে, তারা নিজেরটাকেই বোঝে খালি, যে আমারটা হলেই হবে, আমি যাই না, তুমি যদি আমাকে এটা দাও আমি তাহলে ওটা তোমাকে দেবো, নচেত আমি তোমাকে দিতে যাব না, এরকম একটা মনোভাব থাকে এই ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধের। মানে আমি কিছু যদি পাই তবেই আমি কিছু করব, না হলে কিন্তু আমি কোনো কিছু কাজ করব না। 2 নাম্বার যে পর্যায়টা রয়েছে সংস্কার প্রভাবিত নীতিবোধ, এটাকে আমরা কনভেনশনাল লেভেল বলি। এই কনভেনশনাল লেভেলের দুটো পার্ট, একটা হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধ, যেখানে গুড বয় এবং গুড গার্ল এর কনসেপ্ট আছে, বা গুড বয় অর নাইস গার্ল এর কনসেপ্ট আছে। এই বয়সের বাচ্চাগুলো কি করে, যে নিজেকে সবসময় ভালো দেখানোর একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়। অর্থাৎ পিতামাতা হোক বা সমাজের কাছেও সবসময় নিজেকে ভালো করার চেষ্টা করে, অপমানিত বোধ করতে চায় না, এখানে খুব তার গায়ে লেগে যায় কথাগুলো। তো এই প্রত্যাশামূলক স্তরে সে কিন্তু নিজেকে সবসময় ভালো বা নিজে গুড এটা দেখানোর চেষ্টা করে। 2 নম্বরে যেটা 4 নম্বর স্তর, সেখানে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। এখানে সে কাজ করে কিন্তু সমাজের কিছু নির্ধারিত নিয়ম মেনে। এই যে মনে হবে যে না, বাচ্চাটা চুরি করেছে মানেই ভুল করেছে, রুটিন হোক আর যাই হোক, সে কতটা ক্ষুধার্ত ছিল আমার দেখার দরকার নাই, সে চুরি করেছে মানে সে চোর। এই নীতিবোধটা কিন্তু এই সময়, মানে সমাজের তথাকথিত বা রাষ্ট্র দ্বারা বিধিবদ্ধ যে নিয়ম নীতি আছে,
সেটাকেই সে তার কিন্তু মূল্যবোধ বা সেটাকেই সে তার নৈতিকতা বলে মনে করে। আর 3 নম্বর স্টেজটাকে আমরা বলবো সংস্কার মুক্ত পর্যায়, যেখানে কিন্তু এই যে সমাজের তথাকথিত যে নিয়ম নীতি এগুলো তাকে প্রভাবিত করতে পারে না। আমি একটা বলছিলাম না, আমরা যে যে চলে এসেছি, আমরা সমাজের বাইরে গিয়ে কাজ করতে চাই, সমাজের নিয়ম নীতিকে ভাঙতে চাই, যে এটা ভুল আমরা এটা মানবো না, আমরা নতুন করব। এই যে একটা এখন জেনজি কনসেপ্ট এসছে, তোমরা অনেকেই নেপালের ঘটনা শুনেছো, জেনজি কনসেপ্ট। তারা কিন্তু এই পুরানো নিয়ম নীতি মানতে চায় না, সব নতুন। অর্থাৎ সমাজে প্রচলিত যে নিয়ম বা যে বিধিবদ্ধ নিয়ম তার বাইরে গিয়েও তারা কিন্তু কাজ করতে চায়। এই স্তরটাকে দুটো পর্যায়ে ভাগ করে, একটাকে বলি সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, যেখানে সে বিভিন্ন ধরনের সমাজের যে ভালো মন্দ রয়েছে সেগুলোকে নিজের মতো মনে করে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করে বা পাল্টানোর চেষ্টা করে। আর চতুর্থ যে স্তরটা সেটাকে বলা হয় সার্বজনীন নীতিবোধ, যেটাকে আমরা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল বলছি। এক্ষেত্রে কি হয়, এখানে একটি ব্যক্তি তার নিজের যে বিবেকবোধ সেটার উপর কিন্তু বিভিন্ন ধরনের কাজকে ভালো বা মন্দ এটা বিচার করে। সেখানে সে যুক্তিকরণের ক্ষমতাকে খাটায়, বিভিন্ন ধরনের যে যুক্তি রয়েছে সেগুলোকে খাটানোর চেষ্টা করে। অর্থাৎ সে সমাজের যে নিয়ম নীতি তাকে মারিয়ে ঊর্ধ্বে গিয়ে যেটা একটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, একটা ইউনিভার্সাল থিংস হবে, সেই বিষয়টাতে কিন্তু থাকার চেষ্টা করে। দেখো, এরপরে আমরা একটা একটা স্তরকে একটু ভালোভাবে জানার চেষ্টা করব। প্রথমের যে স্তরটা, এটাকে আমরা পাক সংস্কারমূলক স্তর বা পাক সংস্কারমূলক পর্যায় বলছিলাম। এই স্তরটার ইংলিশ নাম কিন্তু প্রি কনভেনশনাল লেভেল। এখানে একটা শিশু ভালো মন্দ বিচার করে কিন্তু নিজের চাহিদা এবং সে যেটাকে দেখেছে তার উপর নির্ভর করে। এখানে সমাজ স্বীকৃত নিয়ম নীতি সে কিন্তু বোঝে না। যেমন বললাম, একটা 7 বছরের শিশু একটা রুটি চুরি করেছে, সে কি থোড়ি জানে সমাজে এরকম রুলস এর ব্যাপার আছে যে আমি ক্ষুধার্ত একটা রুটি পয়সা না দিয়ে নিয়ে নিয়েছি মানে আমি বিরাট বড় অপরাধ করে ফেলেছি? সে সেটা জানেই না। সমাজ স্বীকৃত নিয়ম নীতি সে কিন্তু বোঝেই না। এই স্তরটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। একটা কি শাস্তি বাধ্য নীতিবোধ, যেখানে আমরা বলতে পারো পানিশমেন্ট ওবিডিয়েন্ট ওরিয়েন্টেশনের এই স্তরটা। এক্ষেত্রে কি পাবো, প্রত্যেকটি মানুষ এই স্তরে কিন্তু প্রকৃত যে নৈতিকতা সেটা কিন্তু তৈরি করতে পারে না। তখনও শিশুকাল রয়েছে, একদম ছোট বাচ্চা, সে মনে করে যে কাজটা করলে ঘরে পিটন খাবো, যে কাজটা করলে মাস্টার মশাই বকবে, বাবু সেটা করা যাবে না, সে এটুকুই বোঝে। তার কাছে নীতিবোধ বলতে বা নৈতিকতা মানে এটাই বোঝায়, যেটা করলে মা বকবে, যেটা করলে মাস্টার পিটবে সেটা বাবু করা যাবে না। তার কাছে ওটাই কিন্তু প্রথম স্তরের নৈতিকতার মধ্যে পড়ে। তাই দেখো, উদাহরণ হিসেবে লিখেছি আমি, শিশু পড়াশুনো করে একটি কারণ, হয় ঘরের লোক পিটবে নয় মাস্টার বকবে বা মাস্টার মারবে, এই জন্যই কিন্তু পড়ে। কেউ বলবে যে না না স্যার, আমার শিশু একদম নিজের থেকে বুঝে নিজে নিজেই পড়তে না, এটাও সে দেখে বা জেনে। অনেক সময় না আগুনে হাত দিতে হয় না, হাত দিয়েছে বড় ভাই, হাত পুড়ে গেছে, তাকে পিটেছে ঘরের লোক বা সে কাঁদছিল, আমি আর হাত দিব না বাবা, এটা দেখেও শিখে যায়। তো এক্ষেত্রে কিন্তু তার যে প্রকৃত নৈতিকতা সেটা কিন্তু কাজ করে না। সে খালি মনে করে যে কাজটা করলে আমি শাস্তি পেতে পারি সেই কাজটা করা যাবে না, তার কাছে নীতিবোধ কিন্তু এটাই বোঝায়। দ্বিতীয় স্তরটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। একটা খুব ভালো কথা যে টিট ফর ট্যাট, তাই না? যে বাবু তুমি যদি আমার এই কাজটা করে দাও তবে আমি তোমার ওই কাজটা করে দেবো, তুমি যদি আমাকে এই পেন্সিলটা দাও তবে তো আমি তোমাকে এই রাবারটা দেবো। মানে কি দেওয়া নেওয়ার একটা ব্যাপার রয়েছে, এখানে নিজের একটা স্বার্থের ব্যাপার রয়েছে, যে নিজের স্বার্থের ভিত্তিতেই তারা কোন কাজ ভুল হবে বা কোন কাজ ঠিক হবে সেটা করে থাকে। এবং যে ক্ষেত্রে তার এই স্বার্থটা পরিতৃপ্তি হবে তবেই সে কাজটাকে ঠিক বলে মনে করবে। যদি তার স্বার্থ না কাজে লাগে, ভালো নয়, এটা ভুল, এটা কিন্তু এই সময়ের বাচ্চারা কিন্তু করে। যেমন বলেছে
যদি আমাকে চকলেট দাও তবেই পড়তে বসবো। শিশুরা অনেক শিশু করে, আমিও দেখেছি আমার যে ভাইপো রয়েছে, স্কুল যাওয়ার সময় চকলেট না কিনে দিলে সে কিন্তু স্কুল যাবে না। তাহলে কি? টিট ফর ট্যাট, ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ। সে মনে করে যদি আমাকে এটা দাও তবে আমি ওটা করবো, তার কাছে নীতিবোধ এইটাই। যদি তুমি আমার এটা করে দাও তবে আমি তোমার ওই জিনিসটা করে দেবো। এবং এই সময় শিশুরা কিন্তু পুরস্কার কেন্দ্রিক হয়। যে ভালো রেজাল্ট করে অনেক সময় শিশুদেরকে বলি না, এই রেজাল্ট যদি করতে পারো তোমায় কিন্তু সাইকেল কিনে দেওয়া হবে। যেমন আমাদের সময় ছিল, মাধ্যমিকে ভালো রেজাল্ট যদি করতে পারি তাহলে কিন্তু সাইকেল কিনে দেওয়া হবে, এরকম একটা আমাদের পরিবারে রয়েছে। তো একই রকম এটা ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধের মধ্যে পড়ছে। এখানে পুরস্কার পাবো, তখন আমরা চেষ্টা করি কি মাধ্যমিক একটু ভালো রেজাল্ট করলে তাহলে একটু ভালো সাইকেলের কথা বলবো। তাহলে আমার কাছে নীতিবোধ সেখানে কিন্তু আমি ভালো রেজাল্ট করলে আমার খুব পড়াশোনায় ভালো হবে বা আমার ভবিষ্যৎ ভালো, আমি এটা ভাবিনি। আমি তখন এটাই ভেবেছি ভালো রেজাল্ট করতে হবে কারণ ভালো পুরস্কার পাবো, বাবাকে যে সাইকেলটা বলবো সেটাই কিনে দিবেন। তাহলে এই সময়টাকে আমরা বলি কি ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ, যেখানে টিট ফর ট্যাটের কিন্তু ধারণাটা রয়েছে। এরপরে দ্বিতীয় যে স্তরটা, সেই স্তরটাকে বলছে সংস্কার প্রভাবিত, মানে সংস্কার বা সমাজের যে বিধিবদ্ধ নিয়মগুলো রয়েছে, যে সমাজের বা রাষ্ট্রের যে নীতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই পর্যায়ে মেনে চলায় বা নীতিবোধের বা নৈতিকতার মাধ্যম ধরা হয়। এই পর্যায়টাতে প্রথমে ছোট ছোট দলকে গুরুত্ব দেয়, তারপরে আস্তে আস্তে তার যে ভাবনাটা বা নৈতিকতাটাকে অনেক দূর প্রসারিত করার চেষ্টা করে। এই যে স্তরটার এই যে পর্যায়টার প্রথম স্তর বা যেটা অরিজিনালি তত্ত্বের তৃতীয় স্তর, সেই স্তরটাকে বলছে প্রত্যাশামূলক নীতিবোধ। এটাকে মনে রাখবে গুড বয় এবং নাইস গার্ল ওরিয়েন্টেশন স্টেজও বলতে পারি। অর্থাৎ এই স্তরে গিয়ে কোনো কাজকে ঠিক বলবো বা ভুল বলবো এটা নিজের থেকে নয়, অন্যরা কি ঠিক বলছে, যদি বাবা ঠিক বলে তাহলে ঠিক, যদি ওই স্যার বলে দিচ্ছে এটা ঠিক তাহলে ঠিক। অর্থাৎ অন্যের যদি প্রশংসা থাকে কাজ, তাহলে সেটাকে ভালো কাজ বলে মনে হয়। দেখবে অনেক সময় এই সময় শিশুরা অন্যের কথায় প্রভাবিত হয়ে যায়, বন্ধু বান্ধব সঙ্গে প্রচুর প্রভাবিত হয়ে যায়, ঠিক আছে, সেটা শিক্ষকের কিছু কিছু কথাতেও প্রভাবিত হতে পারে। অর্থাৎ এখানে সে সব সময় মেয়ে হলে সেটা নাইস গার্ল হওয়ার চেষ্টা করে, ছেলে হলে একটা গুড বয় হওয়ার চেষ্টা করে, এবং এই সময় খুব সেন্টিমেন্ট থাকে বাচ্চার মধ্যে, একটুতেই কিন্তু সে ভেঙে পড়ার চেষ্টা করে। একটু যদি তাকে গায়ে লাগিয়ে কোনো কথা বলে দাও তাহলে কিন্তু খুব গায়ে লাগে। আমার এই স্টেজটার কথা কিছু ক্ষেত্রে মনে আছে, তখন ক্লাস 4-এর ঠিক শেষ পর্যায়ের দিকে, মানে ঠিক ওই 10-এর কাছাকাছি বয়সটা হবে, এই সময় আমাকে আমার ম্যাম বলে দিয়েছিলেন তোমার যে হাতের লেখা এতে তুমি বেশি দূর এগোতে পারবে না। আরেকজন ছেলে ছিল, তাকে বলেছিল এর হাতের লেখা দেখো কত সুন্দর হাতের লেখা ক্লাস 4-এ। এই কথাটা আমার এত পরিমাণ গায়ে লেগেছিল, তারপর থেকে আমি কিন্তু প্রতিনিয়ত আমি বলেছিলাম আমার হাতের লেখা খারাপ হোক কিন্তু ওর থেকে ভালো রেজাল্ট করে দেখাবো। এই যে একটা বিষয়টা যে আমাকে ভালো বলেনি কেন, এই যে নিজেকে ভালো প্রমাণ করার যে প্রত্যাশা, এই স্তরে কিন্তু হয়ে থাকে। এই সময় শিশুরা মা বাবার কাছে হোক, শিক্ষক শিক্ষিকার কাছে হোক, সমবয়স্কদের কাছে হোক, সবসময় ভালো হতে চেষ্টা করে, যে কোন কাজটা করলে ওরা আমাকে গুড বয় বলবে বা ওরা আমাকে নাইস গার্ল বলবে, এইটা হওয়ার সবসময় কিন্তু চেষ্টা করে এই প্রত্যাশামূলক নীতিবোধে। এই টার্মটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন কোন স্তরের মধ্যে পড়ছে, অনেক সময় প্রশ্ন পড়েছে, সেটাকে আমরা বলবো সংস্কার প্রভাবিত বা কনভেনশনাল স্টেজের মধ্যে পড়ছে, বা কনভেনশনাল লেভেল বলবো, কনভেনশনাল লেভেলের মধ্যে পড়ছে। এই যে চতুর্থ স্তরটা রয়েছে, এখানে এখানে একটু ভুল লিখা, সমাজ বা রাষ্ট্রের হবে, কেমন ওটা বাটা কেমন পাক লিখা হয়ে গেছে, সমাজ বা রাষ্ট্রের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলোকে মেনেই কাজ করে এবং সেই কাজটাকে তার ঠিক বলে মনে হয়, যে সমাজে যে সমস্ত কাজগুলো প্রচলিত আছে সেই কাজগুলোই ঠিক, মানে বলেছে এই কাজটা করলে তুমি চোর বা দোষী, তাহলে এই কাজটা করা যাবে না। এই যে নিয়ম নীতি দ্বারা কিন্তু প্রভাবিত। দেখো আগের স্তরে কাজ অন্যরকম ছিল, আগের স্তরে হচ্ছে
যেটাতে ঘরের লোক প্রশংসা করবে সেটা করব। এ স্তরে কিন্তু হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত যে নীতিগুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু সে প্রভাবিত হয়। তাহলে সমাজে যা কিছু, এখানে উদাহরণ হিসেবে বলতেই পারা যায় যে কোনো একটা কাজ যদি করায় সেটা সমাজে যদি তাকে চুরি বলে মনে করায় তাহলে সেটাকে নিন্দনীয় কাজ বলে মনে করায়, এটাই তার কাছে নীতিবোধ। কারণ সমাজ স্বীকৃত বা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে সেগুলোই নৈতিকতার জিনিস, বাকিগুলো কিন্তু নয়, এটাকেই সে মনে করে বা এই পর্যায়ে এটাকেই সে ভাবার চেষ্টা করে। এবং তৃতীয় পর্যায়ে যেটা সংস্কার মুক্ত, এটাকে আমরা বলতে পারি পোস্ট কনভেনশনাল লেভেল। এই পর্যায়ের কিন্তু যে নীতিবোধ বা ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা সেটা কিন্তু ব্যক্তির যে ব্যক্তিগত নীতি তার দ্বারা প্রভাবিত হয়। মানে এখানে নিজের মোরাল থাকে, এথিক্স নয়। এর আগের পর্যায়টাতে এথিক্স একটা কাজ করত, এখানে কিন্তু মোরাল কাজ করবে। এখানে ব্যক্তি কোনো কিছুকে ভালো বা খারাপ বলবে তার নিজের যে ব্যক্তিগত নীতি আছে তার দ্বারা, সেটা অনেক সময় সমাজ নাও মানতে পারে। মানে সেই যে তার বিচারকরণের ক্ষমতা সমাজে যে স্বীকৃতি পাবে এমনটা কিন্তু নাও হতে পারে, পাবে না জেনেও কিন্তু সে সেই কাজটা করে কি দ্বারা, তার নিজস্ব ব্যক্তিগত যে নীতিবোধ দ্বারা। এই যে স্তর পর্যায়টাকে দুটো স্তরে ভাগ করা হয়েছে, এটা কি সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, এই স্তরটাকে আমরা বলবো সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। মানে এখানে যে সমাজের ক্ষেত্রে আমরা এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা শিক্ষিত হবে না, সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে এই স্তরে কিন্তু ভালো মন্দ বিচার হয়। মানে সমাজে একটা মানুষের জন্য যে পরিমাণ বিষয় বা যে পরিমাণ অধিকার রয়েছে সেই পরিমাণ অধিকার যদি ঠিকঠাক ভাবে ফুলফিল না হয় তাহলে সেটাকে সে ভালো বলবে না, যে ঠিকঠাক ভাবে ফুলফিল হয় তবে সেটাকে সে ভালো বলে মনে করার চেষ্টা করে। এবং সে সমাজের ভালোর জন্য আইনকেও পরিবর্তন করতে চায়, এতেও তার কোনো যায় আসে না। মানে এক্ষেত্রে সে সমাজের বাইরেও কাজ করতে চায়। এবং ষষ্ঠ যে স্তরটা সেটাকে আমরা বলবো কি সার্বজনীন নীতিবোধ বা ইউনিভার্সাল এথিক্যাল যে ওরিয়েন্টেশন রয়েছে বা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন যেটা রয়েছে, অর্থাৎ এখানে ভালো মন্দের যে বিচার, কোনো একটা কাজ সেটা ভালো না মন্দ, এই যে বিচার করার ক্ষমতাটা তার বিবেক বোধের থেকে আসে, তার বিবেকের উপর নির্ভর, তার মোরালিটির উপর নির্ভরশীল কিন্তু রয়েছে। প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণের কিন্তু ক্ষমতা রয়েছে প্রত্যেকটা মানুষের, সেই প্রত্যেকটা মানুষের যুক্তিকরণ ক্ষমতার থেকে তার কিন্তু নৈতিক যে কাজগুলো সেগুলো কিন্তু নির্ভর করবে। প্রত্যেকটা, তোমরা প্রত্যেকে এখানে আছো, আমি কোনো একটা যদি কথা বলি, এই যে যত লোক রয়েছে প্রত্যেকে আলাদা আলাদা যুক্তি দিবে, তুমি বলবে না এইটা ঠিক কারণ আমার এইটা মনে হচ্ছে, কারণ সেইখানে তোমার নৈতিক যে ডেভেলপমেন্ট এত দূর পর্যন্ত হয়েছে, সেখানে কারো একটু কমও হতে পারে কারো বেশিও হতে পারে। এই জায়গাটাতে কিন্তু সে রাষ্ট্রের স্বীকৃত বা সমাজের স্বীকৃত যা কিছু নীতি আছে সেটা যদি ব্যক্তির অধিকার আদায়ের ক্ষেত্রে খারাপ হয়ে থাকে সেটার ঊর্ধ্বে গিয়ে কিন্তু সে বিচার করার চেষ্টা করে। যেমন এই বয়সে ওই যে বাচ্চাটি রুটি চুরি করেছিল, আমরা কিন্তু চুরি বলবো না, এই চুরি টার্মটাই খারাপ বলবো আমরা। তার যে প্রয়োজনীয়তাটা, আমরা কেউ কিন্তু সম্পদ তৈরি করিনি, যদিও ভূগোলের ভাষায় মানুষ সম্পদের সৃষ্টিকর্তা, সম্পদের সৃষ্টিকর্তা কিন্তু প্রকৃতি, মানুষ সেই সম্পদটাকে নিজের মতো করে তৈরি করে। যখন ধান ছিল তখন প্রকৃতিরই ছিল, আমরা আমাদের প্রয়োজনে তাকে চালে কনভার্ট করেছি, তাই না? তাহলে ওই শিশুটি কিভাবে সে ভুল করেছে, সে সমাজের নয় প্রকৃতির খাবার সেটা নিয়েছে, সেটার তুমি অধিকারে আছো, মানে তোমার এটা নয় তুমি এই বয়সে মনে হবে। কিন্তু আবার কিছু লোকের না স্যার চুরি করেছে মানে ভুলই করেছে, এটা মনে হতে পারে। তো এই স্তরে গিয়ে তার সার্বজনীন যে নীতিবোধ সেইটা কিন্তু বিকাশ হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের যে নীতি বা সমাজের যে স্বীকৃত নীতি
তার ঊর্ধ্বে গিয়েও সে কিন্তু কোনো না কোনো কাজ করার চেষ্টা করে। এবং এই যে আমরা 3টে লেভেল এবং 6টা স্টেজ পড়লাম, যেটাকে আমরা কোহলবার্গের নৈতিক যে মূল্যবোধ এর যে তত্ত্ব বা নৈতিক বিকাশের যে তত্ত্ব, সেটা শিক্ষা ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য। প্রথম কথা কি, আমাদের নৈতিক দ্বন্দ্বের ব্যবহার করা উচিত। আমরা যতক্ষণ না নৈতিক দ্বন্দ্বে পড়ছি, আমরা স্বাধীন কিন্তু চিন্তা করতে পারবো না, বা আমাদের যে যুক্তিকরণের ক্ষমতা সেটা কিন্তু খুব একটা বাড়ে না। আমাদেরকে প্রবলেমে পড়তে হয়, এইরকম ডেলিমার মধ্যে বা মোরাল ডেলিমার মধ্যে পড়তে হয়, তবেই কিন্তু সেখান থেকে ওভারকাম করার চেষ্টা করব। যত বেশি আমরা এরকম নৈতিক দ্বন্দ্বের মধ্যে পড়ব, তত বেশি কিন্তু আমাদের স্বাধীন চিন্তা করার কিন্তু ক্ষমতা তৈরি হবে। আর কি, বিভিন্ন রকম যে সহানুভূতি বা মূল্যবোধ এটা তৈরি হবে। এই যে একটা বয়সে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যখন আমি শুনছি বিষয়টা সম্পর্কে, তাহলে সেই সম্পর্কে তার যে সহানুভূতি বা মূল্যবোধ ধীরে ধীরে কিন্তু তৈরি হবে। আর কি, গণতান্ত্রিক পরিবেশ একটা তৈরি করবে, সেটা বিদ্যালয় হতে পারে, শ্রেণীকক্ষ হতে পারে। এখানে শিক্ষার্থীরা নিজের কিছু নিয়মও তৈরি করতে পারে, যেগুলো কি সমাজের থেকেও ঊর্ধ্বে রয়েছে, বা সমাজের শিক্ষিত যে নীতিগুলো রয়েছে তার ঊর্ধ্বে গিয়েও কিন্তু কিছু নীতি তৈরি করতে পারে। যেমন কেউ যদি টিফিন না এনে, হয়তো তার পারিবারিক অবস্থা খুবই খারাপ, সে যদি অন্যের টিফিন খেয়ে নেয় অল্প পরিমাণ, সেটাকে যে খুব চুরি করে ফেলেছে, এইটা কিন্তু ভাবা উচিত নয়। আমার খুব মনে পড়ছে, একটু বলতে ইচ্ছেই করছে। আমি যখন ক্লাস 4 থেকে 5-এ উঠেছি, ঠিক আছে, দূরের স্কুল, গ্রামের স্কুল, এবারে বিভিন্ন ইংলিশ মিডিয়াম থেকে বাচ্চারা এসেছে, তারা বিভিন্ন রকম ওয়েল ড্রেস নয়, ওয়েল ইউনিফর্ম, আমরা তো ছিঁড়াফাটা পরে গেছি, ওয়েল ইউনিফর্ম একটা পোশাক পরে গেছে, এবং তারা যথেষ্ট লম্বা লম্বা, খুব এবং খুব ডিসিপ্লিন দেখতে পাচ্ছি। কতটা ডিসিপ্লিন দেখে আমরা খুব ভয় ভীতি হয়ে আছি, একদম কোণে জড়স হয়ে বসে আছি। আমাদের বাড়িতে কি জানি, যে জল তেষ্টা পেয়েছে, জল খেলেই তো হলো। আমি তার জল খেয়ে নিয়েছি, একটা ওই ইংলিশ মিডিয়াম পড়া ছেলের, সে আমার ব্যাগ থেকে ছাতাটা বের করে ভেঙে দিয়েছিল। তাহলে এই যে তার মধ্যে যে ব্যাপারটা, তুই আমার এটা করেছিস, আমি তোর এটা করে দিলাম, মানে টিট ফর ট্যাটের সেই প্রসঙ্গ চলে এলো। তুই আমার জলটা খেয়ে দিয়েছিস, নষ্ট করে দিয়েছিস, জলটা আমার কমে গেছে, আমি তোর ছাতা ভেঙে দিলাম। বুঝতে পারলে, এই জিনিসগুলো কিন্তু হয়। তাহলে যখন একটা বড় ক্লাসে চলে যাবে, যখন তার 15-16 বছর হয়ে যাবে, তখন তার মধ্যে কিন্তু আস্তে আসবে, না সে জল খেয়েছে এমন কিছু ব্যাপারটা কিন্তু নয়। এই নৈতিকতা ডেভেলপমেন্ট গুলো আস্তে আস্তে কিন্তু আমাদের ক্লাসের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, এখান পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারো। এবারে আমার তোমাদেরকে একটা প্রশ্ন, এই যে হিঞ্চ বা হেন যাই বলি না কেন, এ কি সঠিক কাজ করেছিল? এইটা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, পরের দিন তোমাদের কাছে কিন্তু জানবো। কেমন? যদি এখান পর্যন্ত কারো কোনো জায়গাতে বুঝতে প্রবলেম হয়েছে বা আমার কথা বুঝতে পারোনি, তাহলে আমি বলো, সেগুলো একটু ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্নে যাচ্ছি তাহলে। এবারে প্রথম যে প্রশ্নগুলো, এগুলো 2015-16 সালে যে আমাদের আপার প্রাইমারি টেট হয়েছিল তার থেকে নেওয়া। এই চ্যাপ্টার থেকে আমি যে সমস্ত জায়গাতে প্রশ্ন করি সে জায়গাতে একটু কম আছে, তাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে আমরা বেশি করে তুলেছি। তো প্রথমের যে তত্ত্বটা রয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? মানে শিশুকে পড়াতে হবে শিশুর মতো করে, এরকম শিক্ষার জনক কে ছিল? ডিউ ছিল, ফ্রয়েবেল ছিল, মন্তেশ্বরী ছিল, আর রুশো ছিল। দেখি প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। চ্যাটে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই তত্ত্বটা একজন বলছে বি দিয়েছে, মানে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বি। না, বিতে কিন্তু আমরা, স্যার রুশো রুশো। হ্যাঁ 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 অবশ্যই, একটু চ্যাটে দিবে, হ্যাঁ কেমন? তো এটাকে আমরা রুশোর শিক্ষা বলবো। আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষা 3 নাম্বার টপিকে রয়েছে, আসবো আমরা, এখন ওইটা আসিনি, কেমন? তো এটা 3 নাম্বার টপিকেও রয়েছে, এর উত্তর কিন্তু রুশো হবে, কেমন?
এবারে 17 নম্বর প্রশ্ন, বুদ্ধির উপাদান বিশ্লেষণ তত্ত্ব প্রথম কে দিয়েছিল? বুদ্ধির স্যার উপাদান স্পিয়ারম্যান বিশ্লেষণ, হবে। হ্যাঁ চ্যাটে লিখবে কেমন। থার্স্টন আছে এতে, বিতে আছে গার্ডনার, সিতে আছে ক্যারল এবং ডিতে আছে স্পিয়ারম্যান। অবশ্যই এটি কিন্তু স্পিয়ারম্যান হবে কেমন। যখন বুদ্ধির উপাদান তত্ত্ব আমরা পড়বো তখন এগুলো পর পর দেখবো, যে যে তত্ত্বগুলো আছে সবগুলোই, থার্স্টনের বলো গার্ডনারের বলো, সব তত্ত্বগুলোই দেখবো। এরপরে রয়েছে 18 নম্বর যে প্রশ্ন, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণটা কি? এতে কি হয়, শিশুর এতে জ্ঞান বৃদ্ধি হয়, বিতে কল্পনা বিকশিত হয়, সিতে কঠিন শব্দ আয়ত্ত হয়, ডিতে চরিত্র গঠন হয়। কল্পনা অনেকেই বিকশিত হয়। দেখছি, অনেকেই দেখছি বি উত্তর কল্পনা দিচ্ছ। হ্যাঁ, কল্পনা বিকশিত হয়। যদি এখানে কল্পনা বিকশিত না হয়ে অন্য কোনো প্রশ্ন যদি থাকতো তাহলে সেখানে হয়তো আমরা করতাম চরিত্র গঠন। চরিত্র গঠন হয়। হ্যাঁ, অনেক জায়গাতেও কিন্তু চরিত্র গঠন সাহিত্য পাঠ থেকে হয়। কারণ সাহিত্য পাঠে আমরা দেখবে কোনো যদি মানুষ প্রথম জীবন থেকে রবীন্দ্রনাথের সমস্ত কিছু পড়ে আসে, তার মধ্যে অন্যরকম কিন্তু একটা ভাবধারা তৈরি হবে। কারণ বিভিন্ন পর্যায়ে যা কিছু প্রয়োজন রবীন্দ্রনাথ সবই একটু 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 করে লেখার চেষ্টা করেছেন। তো এই সাহিত্য পাঠ কিন্তু আমাদের মধ্যে চরিত্র গঠনের চেষ্টা করে থাকে। যে কোনো অ্যাকচুয়ালি যারা বাংলা স্যার হয়তো বলেওছে তোমাদেরকে, সাহিত্য হচ্ছে আমাদের সমাজের দর্পণ। এক কথায় আজ থেকে প্রাচীন কালে যে সাহিত্য লেখা হয়েছে, প্রাচীন কালে সমাজ কেমন ছিল তা কিন্তু ফুটে উঠেছে। তোমরা যে সেই অপু বলে যেটা দেখেছো, কি যেন ভুলে গেলাম, যে অপু এবং মানে তার দিদি এবং যে ভাই যে একটা গল্প রয়েছে, ট্রেন দেখতে যাবে। হ্যাঁ পথের পাঁচালী স্যার, পথের পাঁচালী। হ্যাঁ একদম। এই যে আমি, এই আমি পথের পাঁচালী কিন্তু বলতে পারতাম। এটাকে কি বলে বলতো? প্রম্পটিং বলে। আমি বেশ একটা গল্পের কথা বলছি, আমি উত্তর বলছি না। এটাও কিন্তু আমাদের পড়ার পার্ট, আসবো যদি কখনো এই সিলেবাসে দেখতে পাই তাহলে আসবো। প্রম্পটিং বিষয়টা কি দেখবে, অনেক সময় স্যাররা তোমাদেরকে ধরাতে চাইছে কিন্তু সঠিক উত্তরটা বলছে না। তো এটা পথের পাঁচালীতে সে তখনকার সমাজ কেমন ছিল সেই বিষয়গুলো কিন্তু ফুটে ওঠে অনেক জায়গাতে, যেখানে বিভিন্ন ধরনের কুসংস্কার, গোঁড়ামি, সমাজের বাইরেও কিছু লোক গোঁড়ামিকে কাটিয়ে উঠতে, সমস্ত কিছুই কিন্তু সাহিত্যের মধ্যে রয়েছে। তাহলে সাহিত্য সমাজের দর্পণ। এখানে কিন্তু ব্যক্তি সাহিত্যকে অনুসরণ করে তার চরিত্র গঠনও করতে পারে, কিন্তু চরিত্র গঠনের পাশাপাশি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে তার কল্পনা শক্তির বিকশিত হয়। যখন তুমি সিনেমাটা না দেখে যদি বইটা পড়ো, তুমি কিন্তু অপুর জগতে চলে যাওয়ার চেষ্টা করবে কেমন। 19 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে, শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা যায় কিসের কারণে? এটা প্রত্যেকেই পারবে কারণ এটা আমাদের পড়া হয়ে ডি গেছে। ডি ডি, অপশন ডি। বংশগতি, বংশগতি এবং পরিবেশ, এর দুটোই থাকে। এর আগের যে ক্লাসটা ছিল তোমরা ইউটিউবে গিয়ে বা আমি যে ভিডিও দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারো, যে ব্যক্তি বৈষম্য দুটো কারণে হয়ে থাকে। একটা, একটা শিশু সে বংশ পরম্পরায় কি নিয়ে এসেছে, আরেকটা সে যে পরিবেশে ছিল সেই পরিবেশ থেকে কি শিখেছে। এই দুটোই কিন্তু তার বিভিন্ন ধরনের যে বিচারকরণের ক্ষমতা হোক, বোঝার ক্ষমতা হোক, শিকার ইচ্ছা হোক, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে। যখন আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন পড়েছিলাম তখন দুটো তিনটা কথা শুনেছিলাম কি, যে আমরা শিশুরা কিন্তু বিভিন্ন রকমের, আমি বলেছিলাম দেখবে কেউ চুপচাপ পড়তে ভালোবাসে, কেউ দুলে দুলে জোরে 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 আওয়াজ করতে করতে পড়তে ভালোবাসে, আবার কেউ বলে যে আমাকে অনেক বলেছে যে আপনি বলুন স্যার আমরা শুনে নিলেও হয়ে যাবে। যেমন আমার নিজেও এটা অ্যাপ্লাই করি, আমাকে যদি কেউ কোনো কিছু শুনিয়ে দেয় আমার গল্পের মতো, আমার তাহলেও হয়ে যাবে। তাহলে এই যে একটি শিশুর মধ্যে যে ব্যক্তি বৈষম্য, এটা কিন্তু যে কোনো একটা কারণে হয় না, এতে তার যে মা বাবা বা পূর্বসূরির থেকে যে পাওয়া যে বৈশিষ্ট্য তার দ্বারাও হয়, এবং সে যে পরিবেশে আছে সেই পরিবেশের কারণেও কিন্তু হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা 19-এর অপশন ডি করব। প্রথম দুইয়ের সমন্বয়েই কিন্তু শিশুর মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা যায়। এরপরে 20 নাম্বার প্রশ্ন, বারবার একই বানান ভুল করার
সম্ভাব্য কারণ কি হতে পারে? শিখন অক্ষমতা, শিখন অক্ষমতা, শিখন দৃষ্টির অক্ষমতা, ক্ষীণতা, কে ভুল হবে কে? করার ডিসলেক্সিয়া। প্রবণতা এবং কম বুদ্ধি। দেখো আমাদের যে টপিক শিখন একটা অক্ষমতা। রয়েছে, হ্যাঁ, মেন টপিক রয়েছে শিখন এবং পেডাগগি। এখানে আমরা বিভিন্ন রকমের তত্ত্ব মানে ওই রকম ধারণা দেখব। ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, এইরকম অনেক কিন্তু ধারণা দেখব। তো যেখানে শিখন অক্ষমতা মানে হচ্ছে যে কোনো কিছু শিখতেই তার ভুল হচ্ছে, সে বানানটা বারে বারে ভুল করছে, কারণ তার শেখার সময় সেই বানানটা শিখতে পারেনি ঠিক করে। এটাকে আমরা ডিসলেক্সিয়া বা শিখনের অক্ষমতা বলবো। এগুলো সব টপিক আছে, বাট প্রশ্ন তুলে এনেছি তো তাই এখন ছোট্ট করে একটু বলছি। যখন মেজর টপিক পড়াবো এক একটা ইউনিট এক একদিন করে পড়াচ্ছি আমি। এরপরে তাহলে এটা কি হবে? অপশন এ শিখন অক্ষমতা। 21 নাম্বার প্রশ্ন রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে কি হতে পারে? শিক্ষার্থীরা শিক্ষার্থীরা স্বনির্ভর, স্বনির্ভর হয়, শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, শিক্ষার্থীদের প্রেরণা কমে যায় এবং তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। প্রথম কথা আমি দুটো তিনটে কথা বলেছিলাম প্রথম দিনেই, যে এখানে শিশুর দিকে আমাদেরকে মেজর ফোকাস করতে হবে। তো দেখো, সকল সমান শেখে, এটা কিন্তু স্বনির্ভরতার সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে। মানে শিক্ষার্থীরা যদি একসঙ্গে শিখার চেষ্টা করে, এ তাকে হেল্প করে, সে তো আর পুরো দেখে দেখে করছে না। একজনের হেল্প, সে একটু উদ্বুদ্ধ হয়ে আরেকটু কাজ করে ফেললো। অনেক সময় আমরা বলি না, স্যার এটা দেখিয়ে দিন না, আমরা নিজেরাই করে নিতে পারবো, একটু খালি দেখিয়ে দিন। তাহলে এতে কি হবে? সে আস্তে আস্তে স্বনির্ভর হচ্ছে, সে নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। তাহলে অবশ্যই এখানে শিক্ষার্থী স্বনির্ভর হয়ে উঠবে। এরপরে রয়েছে কোনটি ঠিক, কি সম্পর্কে? উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা কেমন হয়? সব সময় শান্তশিষ্ট, সর্বদাই অসাধারণ আচরণ করে, দ্রুত দ্রুত সমস্যার সমাধান সমস্যার করে সমাধান করে, এবং দ্রুত সমস্যার যে সমাধান কোনো করে, কাজ দ্রুত সম্পন্ন সমস্যার করে। সমাধান করে। দেখো আমি একটু অবশ্যই এটা শীতেই যাওয়া উচিত, কারণ শান্তশিষ্ট উচ্চ মেধাবী সম্পন্ন ছাত্ররা নাও থাকতে পারে। আর দ্বিতীয় কথা, সর্বদাই মানে অসাধারণ আচরণ করবে, এটা করা সম্ভব নয়। আর দ্রুত কোনো কাজ সম্পন্ন করবে, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সমস্যার সমাধান। তাহলে অবশ্যই আমরা অপশন সিতে যাব, দ্রুত সমস্যার সমাধান সে করতে পারবে। এরপরে আসবো 23 নাম্বার প্রশ্ন, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন? মানে অ্যাজ এ শিক্ষক ক্লাসে তুমি, তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে। আর কার কি ধারণা দেখি এখানে? দেখো, পূর্ণ স্বাধীনতা দিলে তার মধ্যে উদ্বেগ কিভাবে দূর হবে? সে তো নিজেই একটা অন্যরকম এটা হচ্ছে। হবে স্যার কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে, কারোর প্রতি পক্ষপাতিত্ব একদম না করে। একদম একদম কারোর প্রতি পক্ষপাতিত্ব করা চলবে না। আমার ছেলে স্কুলে পড়ে মানে আমি তাকে বেশি প্রায়োরিটি দেব আর অন্যকে কম দেবো, তখনই সবার মধ্যে কিন্তু উদ্বেগ তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকেই ফার্স্ট বয় টু লাস্ট বয় আর ফার্স্ট গার্ল টু লাস্ট গার্ল, আমার কিন্তু দৃষ্টিভঙ্গি সমান থাকবে, কাউকে আমি কিন্তু বেশি বা কম ভাবে দেখব না। আমি যদি পক্ষপাতিত্বহীন ভাবে কাজ করি, শিক্ষার্থীরা কখনোই কিন্তু তোমার ক্লাসে উদ্বেগপূর্ণ হয়ে পড়বে না। অর্থাৎ তোমাকে নিউট্রাল থাকতে হবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের কি থেকে? উপস্থিত বুদ্ধি থেকে। এটা পেডাগোজিক্যাল কনসেপ্ট। আসবো এই যেগুলো যখন সম্পর্কে আসবো তখন আরো ভালোভাবে হবে, টপিক গুলো সব পড়াই। 24 নাম্বার প্রশ্ন আছে, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কি করতে পারি আমরা? মানে কিভাবে পরিবেশ সম্পর্কে তাদেরকে পড়াতে পারি? পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি করাতে পারবো। 2, পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাকে সচেতন করে তুলবো। 3, বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলিকে পড়াবো। আর 4, পরিবেশ বিদ্যা পড়াবো। পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি। হ্যাঁ, এই একটা খুব ভালো অবজারভেশন। দেখো দুটো টার্ম আছে, একটা হচ্ছে সিইং মানে দেখা, শুধু দেখলাম, আর আছে অবজারভেশন
প্রত্যক্ষকরণ করা, যে কোনো জিনিসকে নিখুঁত ভাবে দেখানো। আমি তোমাকে পরিবেশবিদ্যার যাই বই পড়াই না কেন, জবা ফুলের যে 4টি অংশ, বৃতি, দলমণ্ডল আর পুংকেশ্বর, গর্ভকেশর, যদি বাচ্চাকে আমি একটা জবা ফুলকে দেখিয়ে একটা একটা পার্টকে আলাদা আলাদা করে পড়াই, তার আর পরিবেশ সম্পর্কে বিশেষ কোনো বা জবা ফুল সম্পর্কে বিশেষ কোনো যে সন্দেহ থেকে যাবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ আমরা যদি পরিবেশের প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে আসি, তাহলে কিন্তু আমাদের পরিবেশ সম্পর্কে সমস্ত ধারণাই কিন্তু হয়ে যাবে। এরপরে কি, ভাইগটস্কি এর পরের ক্লাসে পড়াবো, এর পরের ক্লাসে আছে, ঠিক আছে। ভাইগটস্কির মতানুযায়ী কৃষ্টি মানে কালচার, হ্যাঁ, কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক, আর কৃষ্টি শিখনের সহায়ক উপাদান। দেখো প্রথম ডি, কথা, অপশন ডি স্যার। সহায়ক উপাদান। হ্যাঁ অবশ্যই option D। সহায়ক উপাদান, কারণ একমাত্র উপাদান হবে না, সংস্কৃতির অনেক উপাদান রয়েছে। শুধুই যে শিক্ষার ক্ষেত্রে কৃষ্টি সহায়ক উপাদান হবে, মানে একমাত্র উপাদান হবে এমনটা নয়, সহায়ক হিসাবে থাকবে। কারণ শিক্ষার পেছনে শুধু সংস্কৃতি কাজ করে না, অনেক জিনিস কাজ করে। তার পরিবেশ রয়েছে, বংশগতি রয়েছে, শিশুর বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক অবস্থা রয়েছে, সবগুলো একসঙ্গে কাজ করবে। তাহলে কৃষ্টি কিন্তু একা কখনোই উপাদান হতে পারে না শিখনের, কৃষ্টি শিখনের সহায়ক উপাদান হিসাবে কিন্তু কাজ করে থাকে।